সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সপ্তাহের প্রথম দিনে এবং কথা বলবো সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে। আমরা শিরোনাম করেছি সম্মিলিত ইসলামী ব্যাংকের নিরুদ্দেশ যাত্রা। কেন করেছি তা আমরা ধীরে ধীরে স্পষ্ট করার চেষ্টা করেছি। অধ্যাদেশ তৈরি করে 5টি দুর্বল শরিয়া ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং এর উদ্যোক্তা ছিলেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। যদিও ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রার পর এর চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং এমডি যোগদানই করেননি নিয়োগ পাওয়ার পরেও, কিন্তু তবুও লাখ লাখ গ্রাহকের প্রত্যাশা ছিল যে তাদের অর্থ ফেরত পেতে এই ব্যাংকটি, যেটি একটি সরকারি ব্যাংক হিসেবে পরিচিত পাবে, হয়তো একটি ভূমিকা রাখবে। কিন্তু এখন মনে হচ্ছে এই ব্যাংকটি একটা অনিশ্চয়তায় পড়ে গেল, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স অধ্যাদেশ সেটি সংশোধন করেছে বর্তমান সরকার এবং এর মাধ্যমে বর্তমান যে পুনর্গঠনাধীন ব্যাংকগুলো আছে, সংকটাপন্ন ব্যাংকগুলো আছে, তাদের সাবেক পরিচালকরা বা সাবেক মালিকরা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটি সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়েছে। সংশোধনিত যে বিশেষ 5টি ব্যাংক নিয়ে রেজুলেশনটি করা হয়েছিল, এটা পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করবে বলেই ধারণা করা হচ্ছে। এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এগুলোকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের অংশ হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে একীভূত করা হচ্ছিল। এখন তা আর থাকছে না বলেই প্রতীয়মান হচ্ছে। শুক্রবার দিন সংসদে যে নতুন আইনটি পাশ হয়েছে, সেই অনুযায়ী অধ্যাদেশটি পাশ হয়েছে, সেখানে ব্যাংকগুলোর সাবেক মালিকরা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবে তাদের শেয়ার, সম্পদ এবং দায় পুনরায় অধিগ্রহণ করার জন্য। এতে নবগঠিত ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। সংকটাপন্ন 5টি ব্যাংকের মধ্যে 4টি ছিল এসালম গ্রুপের এবং একটি বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। কিন্তু নতুন যে শর্তগুলো আসলো, কি সেই সব শর্ত? 18 ক ধারা সংযোজনের মাধ্যমে অধ্যাদেশটি সংশোধন করেছে সরকার। এই ধারায় বলা হয়েছে, রেজুলেশন তালিকাভুক্ত কোনো ব্যাংকের আগের মালিকরা এই ব্যাংকের শেয়ার, সম্পদ এবং দায় পুনরায় অধিগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবে। অর্থাৎ রেজুলেশন কর্তৃপক্ষ মানে হলো এখানে বাংলাদেশ ব্যাংক। পুরনো মালিকদের ফিরে পেতে হলে আবেদনের সঙ্গে আলাদা একটি অঙ্গীকারনামা দিতে হবে। এতে উল্লেখ করতে হবে যে তারা সরকার এবং বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত সব অর্থ পরিশোধ করবে, নতুন মূলধন যোগান দেবে এবং বিদ্যমান মূলধন ঘাটতি পূরণের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করবে। এছাড়া তারা আগের সব আমানতকারী এবং পাওনাদারদের দায় শোধ করবে, সরকারের কর ও রাজস্ব পরিশোধ করবে, ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দেবে, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স কাঠামো পুনর্গঠন করবে। আবেদন মঞ্জুরের আগে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে সরকারের অনুমোদন দেবে। আবেদনের চূড়ান্তভাবে অনুমোদনের 3 মাসের মধ্যে সরকার বা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত অর্থের অন্তত 7.5% পে অর্ডার করতে হবে। অর্থাৎ বাকি অর্থ, যেটা 92% বেশি, সেটি পরিশোধ করতে হবে 10 বছরে 10% সরল সুদ সহ, সেটা পরিশোধ হবে। এর মাধ্যমে যে প্রক্রিয়াটা অনুমোদন পেল, তাতে দেখা যাচ্ছে যে এসালম সাহেব এবং তার অন্য সহযোগীরা ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়েছে এই ব্যাংকগুলোতে। এখন ব্যাংকের গ্রাহকরা এটা কিভাবে নেবেন, সেটি একটি বড় বিষয়। তবে ব্যাংকগুলো যদি আগের অবস্থানে ফিরে যায় এবং তারা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে নিশ্চয়ই সরকারের দিক থেকে সহযোগিতা থাকলে ব্যাংকের গ্রাহকরা তাদের টাকাগুলো ফেরত পাবেন। অনেকের অনেক দিনের ডিপিএস চলছে, অনেকের অনেক ধরনের এফডিআর জমা আছে। এই সবগুলোর ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত হয়তো নিবে সরকার এবং হেয়ার কাট নিয়ে, অর্থাৎ পুরো আগের মুনাফা কেটে নেওয়ার ব্যাপারে যে নিয়ম করে গেছিলেন আগের গভর্নর, সেটিও বাতিল হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থমন্ত্রী বলছেন এটি একটি বাজার ভিত্তিক সমাধান, অর্থাৎ মার্কেট ওরিয়েন্টেড সলিউশনের দিকে গিয়েছেন, কোনো ধরনের ঝুঁকি না নিয়ে। তবে আর্থিক খাত সংশ্লিষ্ট যারা আছেন বা অর্থনীতিবিদ যারা আছেন, তারা নানা রকমের প্রতিক্রিয়া দিচ্ছেন যে এর মাধ্যমে কি ব্যাংক লুটেরারা ফেরত আসবে, আবারও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা কথা
বলা হচ্ছে। 1 বছরের বেশি সময় ধরে 5টি ব্যাংক রেজুলেশনের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছিল। এখন নতুন ধারা যুক্ত করে বিল পাশ করায় মনে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক আসলে আর টিকছে না। একীভূত 5টি ব্যাংকের অর্থের পরিমাণ হবে প্রায় 35,000 কোটি টাকা। এর মধ্যে 7.5% প্রথম 3 মাসের মধ্যে দিতে হবে এবং বাকি অর্থ পরবর্তী 2 বছরের মধ্যে 10% সরল সুদে পরিশোধ করতে হবে। এটি একটি সহজ শর্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবং যেহেতু এটি সহজ শর্ত, ফলে স্বাভাবিকভাবেই আগের মালিকদের একটি পথ তৈরি হচ্ছে এই ব্যাংকগুলোতে ফিরে আসার ক্ষেত্রে। এখন নতুন প্রশ্ন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কি হবে? সে কি হারিয়ে যাবে নাকি আসলে নতুন করে সত্যি সত্যি গঠিত হবে? সম্মিলিত ইসলামী ব্যাংক টিকবে কি টিকবে না তা এখন নির্ভর করছে 5 ব্যাংকের আগের মালিকদের উপরে। যারা 5টি ব্যাংকের মালিকানায় আসবে তাদের সিদ্ধান্তের উপরই ব্যাংকটির ভবিষ্যৎ নির্ভর করবে। তারা যদি মনে করে যে আগের মতো 5টি ব্যাংক আলাদাভাবে পরিচালনা করবে, তবে তা নিশ্চয়ই তারা করতে পারবে। তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংক আর টিকবে না। আর যদি সবাই মিলে চিন্তা করে যে রাষ্ট্র যেটি ভেবেছিল অন্তর্বর্তী সরকার যে সবগুলো মিলিয়ে একটি ব্যাংক হবে, তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংক টিকেও যেতে পারে।